আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। আমরা এই জুলাইকে নিয়ে রাজনীতি কেন করব? যে বন্ধুরা আজকে এখানে প্রতিবাদ করেছেন তাদের কথাও লিখছিলাম। মাননীয় এমপি আক্তার হোসেন রাশেদ এখানে বক্তব্য দিয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী সাকি বক্তব্য দিয়েছে। আমরা যারা সমন্বয় করছিলাম জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থানের পর্দার পিছন থেকে এবং সামনে থেকে, একবার বলেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্বাসনে না থাকতেন, আল্লাহর কি মহিমা, হয়তো সুসমন্বিতভাবে এটা অর্গানাইজড ওয়েতে এই জুলাই গণঅভ্যুত্থান সমাপ্ত করা সম্ভব হতো না। কারণ যারা মাঠে ছিলেন তারা সবাই হয়তো কারাগারে অথবা অন্ধকারে। সেই অবস্থা ছিল। পৃথিবীর জঘন্যতম এবং ঘৃণ্যতম হত্যাকাণ্ড এবং জঘন্যতম স্বৈরাচারকে আমরা দেখেছি। যদি আমরা আয়নাগরে যাই, যেখানে আমার 61 দিনের অভিজ্ঞতা আছে, সেখানে একটা জানোয়ার 24 ঘন্টা থাকতে পারে না, আমরা সেখানে থেকেছি। আমার ভাই মীর কাসেম, তার ছেলে মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ ব্যারিস্টার, এখন এমপি, এখনো ট্রমাটাইজড। ব্যারিস্টার আরমান, সরি, কারণ ওর বাপের বন্ধু ছিলাম আমি, একসাথে জেল খেটেছি, তার নামটাই আসে কেবল মীর কাসেম আলীর। কাশিমপুর কারাগারে ছিলাম। তিনি আমাকে বলেছিলেন, আমি বললাম ভাই কেন ফেরত আসলেন? তিনি বললেন আমি যদি না আসবই আমার ছেলেটাকে ধরে নিয়ে যাবে। ফাঁসি তো তার হলো, কিন্তু ছেলেকেও তো ধরে নিয়ে গেল। আমি একটা জ্বলন্ত ইতিহাস, জীবন্ত ইতিহাস। বাবা এই জন্যই ফিরে এসেছিলেন তার সন্তানকে রক্ষা করার জন্য, কিন্তু সন্তানকে রক্ষা করতে পারে না। সেরকম একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। পৃথিবীতে অনেক জাতি আছে স্বাধীনতার জন্য শতবর্ষ সংগ্রাম করে, কোনোদিন স্বাধীনতা পায় না। শতাব্দীর পর শতাব্দী চলে যায়, দশকের পর দশক চলে যায়, কিছুই ঘটে না। মহামতি লেনিন বলেছিলেন, there are decades, nothing happens there, but there are days and weeks, decades happen there. কোন কোন দশক আছে, দিন আছে, সপ্তাহ আছে, যেখানে শতাব্দী ঘটে যায়। আমরা সেই শতাব্দীকে নিয়ে এসেছি। নিউটনের কোন আপেল নয় আন্দোলন এবং বিপ্লব, গণ অভ্যুত্থান। সেই আপেলকে পেড়ে নিতে হয়েছে, পাকাতে হয়েছে। আমরা সেই আপেলকে নিয়ে এসেছি, দলীয়করণ করা যাবে না কোথাও। আমার ভাই পড়ুয়ার বলে গেছেন গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছে, আপনারা এখনো নাম দেন নাই। গতকালকে প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা বলেছেন গণ আকাঙ্ক্ষা, গণরায় বাস্তবায়ন করা হবে। সেটা কি সংস্কার পরিষদে গেলে হবে, সংবিধান সংশোধন কমিটিতে গেলে হবে না? আমি একবার বলেছিলাম তাল ধপ করিয়া পড়িল না পড়িয়া ধপ করিল এক কথাই, বাট কনস্টিটিউশনাল প্রসিডিউর হচ্ছে অ্যামেন্ডমেন্ট নেয়া। প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে এক একটা সংস্কার। এইভাবে আমাদের বুঝতে হবে। মাঠের রাজনীতি করতে পারবেন, সংস্কার কমিশন করবেন, বা জাতীয় সংস্কার পরিষদ করবেন, সাংবিধানিক সংস্কার পরিষদ করবেন, দিস ইজ অল ওয়ার্ডিং। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা আসতে হবে অ্যামেন্ডমেন্ট, সেটা গ্রহণ করতে হবে পার্লামেন্টে। And that would be the 18th amendment of the Constitution, which would be historic constitution in our century, যেটার প্রত্যাশা নিয়ে আমাদের শহীদরা শহীদ হয়েছেন, যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, যার জন্য আমরা সংগ্রাম করেছি। আমার নিজের 10টি বছর নির্বাসনে গিয়েছে, তাকে আমি বৃথা যেতে দেব না। গুম কমিশন আমরা অধ্যাদেশ পাশ করি নাই, কিন্তু গুমের উপর প্রতিকার এবং গুম প্রতিরোধ আইন নিয়ে এসেছি। আগামী পার্লামেন্টে আসবে ইনশাআল্লাহ।
যেটা সিস্টেমেটিক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য আইটিসি অ্যাক্টের বিধান আছে, সেখানে মৃত্যুদণ্ড সহ কড়া শাস্তি আছে। বাকি সবগুলো ডিফাইন করেছে আমরা গম প্রতিকার ও গম প্রতিরোধ আইনে, যেগুলো আপনারা আইনটা নিয়ে আসলে দেখবেন। আমরা এখনো ওয়েবসাইটে দিয়েছি, ওখানেও দেখতে পারেন। সেই অগ্নিজরা জিনগুলো আমি যদি লম্বা বক্তব্য দিই, মাননীয় রাষ্ট্রপতির সময় থাকবে না। এখানে আপনারা অনেক অপেক্ষা করছেন, কিছু বিভ্রান্তিও মাঝখানে হয়েছে, যার জন্য আমার অনেক কথা বলার ইচ্ছা আছে। তবে অনেক কথা আজকে যাব বলে কিছু কথা না বলি। তার মানে হচ্ছে আন্দোলনের দিনলিপি। যারা বলেছেন যে 36 দিনের জুলাই, এই মুক্তির মন্দির সোপান একদিনে নির্মিত হয়নি। এই সোপান নির্মিত হয়েছে 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত। আমরা বলি সেই মানুষ হন, বি দ্যাট পার্সোনালিটি whom man follows, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি ত্যাগ স্বীকার করেছেন, সন্তান হারিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও, চিকিৎসায় না গিয়ে হলেও আপোষহীনভাবে বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন। আজকে শুয়ে আছেন এই আমাদের পাশে। তার অবদান নেই? 36 কি এমনিতেই হয়েছে জুলাই? দীর্ঘদিনের এক এক দিনের বিন্দু বিন্দু জমে আমাদের এই সিন্ধু হয়েছে, একদিনে হয় নাই। 2009 থেকে 2024 পর্যন্ত বিএনপির, ছাত্র দলের, যুব দলের, অন্যান্য বিরোধী দলের, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল কর্মী নেতারা গুম খুন শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে অসংখ্য। তারা যা কবরের টাকা মেরে খেয়েছে, সেই কথা যদি আমরা জনগণের কাছে বলি, তাহলে কি তাদের রাজনীতি থাকবে? যে ধরনের অভিযোগ পেয়েছি, এগুলা যদি এখন আমি বলি, তাদের রাজনীতির রও আর থাকবে না। যারা এই নিজেদের জুলাই শ্রদ্ধা পরিচয় ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করেছে, এবং গতকালকে এই ঘটনার পরবর্তীকালে সেই রাজনৈতিক দলের প্রধান এবং আজকে বিরোধী দলীয় যে হুইপ, সে দাবি করেছে যে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে আমরা। এটা কোনোদিনও কি সম্ভব? 2024 সালে তথ্য প্রযুক্তির যুগে এখন কি কোনোদিনও ইতিহাস বিকৃত করে একটা কিছু চালালেই সেটা সম্ভব হয়ে যেতে পারে? সেখানে যে প্রদর্শনীটি করা হয়েছিল তথ্যচিত্র, সেটা কয়েক মিনিটের এবং সেই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে, এটা কোনো ইতিহাসকে লিপিবদ্ধ করা হচ্ছিল না। তাদের যে অবদান, সেটাকে তো আমরা কোনোদিনও অস্বীকার করি নাই, করবও না। কেন আমরা তাদের অবদানকে অস্বীকার করব? তারা তো আমাদেরই ভাই। আমরা তো একসাথেই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম খুনি হাসিনার বিরুদ্ধে। তাহলে আজকে পুরা রাষ্ট্রকে কেন সারা বিশ্বের কূটনীতিবিদদের সামনে লজ্জিত এবং অপমানিত করলো তারা ক্ষুদ্র স্বার্থের জন্য? তাদের যদি কোনো মত পার্থক্য থাকতো, সেটি জন্য কিন্তু যথেষ্ট সভ্য উপায় ছিল আমাদের সাথে কথা বলার, আমাদের সাথে কমিউনিকেট করার। আমরা সেই জিনিসটা আমরা সংশোধন করতাম, কিন্তু তারা সেটি না করে তারা যে অন্যায় আচরণটি করেছে, তার মধ্য দিয়েই প্রমাণ হয়ে যায় আসলে তারা ওইটা ছিল একটা অজুহাত। যে কোনো অজুহাতেই তারা সেদিন গতকালকে গোলযোগ করবে, এই ধরনের একটা পরিকল্পনা শুধু ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে না, সারা দেশের বিভিন্ন স্থানে তারা এটি করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি যখন অনুষ্ঠানটি শুরু হয়, তার আগে শহীদ পরিবার যেখানে বসা ছিল তাদের সাথে গিয়ে কথা বলছিলাম। তো সেখানে গিয়ে আমি শহীদ পরিবারদের মায়েদের কাছ থেকে, বাবাদের কাছ থেকে, যারা সন্তান হারিয়েছে, যে ধরনের অভিযোগ পেয়েছি, এগুলা যদি এখন আমি বলি, তাদের রাজনীতির রও আর থাকবে না। কয়েকদিন আগে আমি মাতুয়াইলে গিয়েছিলাম, সেখানে 17 জন শহীদ, জুলাই শহীদদের কবর রয়েছে। তাদের কবর আর কবর নাই, কবর কোনো রকম দেখা যায় ওইটা, অথচ এই প্রত্যেকটি শহীদের কবরকে পাকা করার জন্য, স্থায়ী করার জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ বরাদ্দ করা হয়েছিল
প্রত্যেকটি কবরের জন্য 2 লক্ষ টাকা করে। এখন কোনো জায়গায় 20,000 30,000 টাকা দিয়ে কোনো রকমে তারা সেই কবরগুলোকে করেছে, সেগুলো এখন ভঙ্গুর দশা, বেশিরভাগই আর নাই হয়ে গিয়েছে। তারা যা কবরের টাকা মেরে খেয়েছে সেই কথা যদি আমরা জনগণের কাছে বলি তাহলে কি তাদের রাজনীতি থাকবে? এরকম অনেক তথ্য রয়েছে, কিন্তু আমরা বিভাজন সৃষ্টি করতে চাই না বিধায় আমরা এই জিনিসগুলা জনগণের সামনে তুলে নিয়ে আসি না। তারা যে জুলাই ফাউন্ডেশন করেছে সেটার কোনো হিসাব দিয়েছে? সেখানে তো সরকারের অর্থ, জনগণের ট্যাক্স পেয়ারের টাকা বরাদ্দ হয়েছে, আরো অনেক অর্থ বিভিন্ন জায়গায় বরাদ্দ হয়েছে। সেগুলোর যদি আমরা অডিট করি, হিসাব দেই, তাহলে তারা মুখ দেখানোর জায়গা থাকবে না। কিন্তু আমরা মনে করি তারা আমাদের সহযোদ্ধা, তারা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন। তাদের অনেক ত্যাগ রয়েছে, তাদেরও রাজনীতি করা উচিত, করার অধিকার রয়েছে। এবং আমরা চাই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ থাকুক, যেখানে সকলে মিলে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, যার কারণে আমরা কাদা ছোড়াছুড়ি করি না। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে ক্ষমতার লোভে লালায়িত হয়ে তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ক্ষমতা ভোগ করেছে, আজকে সেই ক্ষমতা হারিয়ে তারা পাগল হয়ে প্রায় হয়ে গিয়েছে। এবং সেই ক্ষমতায় যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা যারা রয়েছি, কোনোভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা যায় কিনা সেইটার জন্য তারা প্রয়োজন হলে বাংলাদেশের সম্মানকেও তারা হানি করতে রাজি, কিন্তু এই কাজটি তারা করে চলেছে। এটা অত্যন্ত দুঃখজনক, এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন, জ্বালানির দাম বৃদ্ধি করেছেন, এখন গ্যাসের দাম বৃদ্ধি করার পায়তারা করছেন। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই বৃষ্টির মধ্যেও আমরা সবাই রাজপথে অবস্থান করছি, এটাই এই সরকারের জন্য একটা বড় বার্তা। সামনের দিন আসতেছে, বর্ষা বিপ্লব সংগঠিত হয়েছিল 2024-এ, প্রয়োজন লাগলে 2026-এও হবে। এটা সরকারের আচরণের উপর নির্ভর করবে। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। অন্যদিকে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে সরকার দলের নতুন ক্ষমতাসীন ছাত্র সংগঠন, ছাত্র দলের সন্ত্রাসীরা, বিরোধী দলের যারা ছাত্র নেতা রয়েছে, ছাত্র শিবির, ছাত্র সংসদ এবং ছাত্র শক্তির নেতৃবৃন্দদের উপরে নির্বিচারে হামলা করছে। তারা পুরনো ছাত্রলীগের জায়গা দখল করে ক্যাম্পাস দখলের পায়তারা করছে। আমরা বলবো, জুলাই গণ অভ্যুত্থানের, জুলাই যুদ্ধে এখনো ক্যাম্পাসগুলোতে রয়েছে। কোনোভাবেই ক্যাম্পাসের দখলদারিত্ব কোনো ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে আপনারা দেবেন না। আপনাদের রক্ত ঝরছে, বাংলাদেশের মানুষ এটা দেখছে, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। এবং ঢাকা শহরের মানুষকে বলবো, আমরা দেখছি রাস্তাঘাটে মহিলারা মিছিল করছে, হাড়ি পাতিল নিয়ে মিছিল করছে, হারিকেন নিয়ে মানুষ নেমে আসছে, কারণ গ্যাস নাই এবং বিদ্যুতের বিল অপ্রয়োজনীয়ভাবে ভুতুরে বিল দিচ্ছে। ঢাকা শহরের মানুষের উপরে এই যে নির্মম অত্যাচার এই সরকার শুরু করেছে, আমরা জানতাম এই অত্যাচার করবে, কারণ গণভোটের গণরায় যেই সরকার মানে না, জনগণের কোনো দাবি দেওয়া এই সরকার পূরণ করবে না। ফলে এই সরকার যেই বিশ্বাসঘাতকতা এই নির্বাচনের শুরু থেকেই করেছে, সরকার প্রতি পদে পদে এই বিশ্বাসঘাতকতা বাংলাদেশের জনগণের সাথে করে যাবে। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ এই সরকারকে কোনোভাবেই এই ধরনের আচরণ করতে দেব না। আজকে আমরা সচিবালয়ের এখানে এসেছি, আজকে আমরা বার্তা দিতে এসেছি, যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য
বাংলাদেশের রাজনীতির একটা পুরাতন ধারা, যেটা আমরা যারা রাজনীতি সচেতন বলে দাবি করি তাদের চোখে পড়ার কথা। আমরা মানে রাজনীতিতে মাঠ পর্যায়ে যাদেরকে চরম শত্রু মনে হয়, সেই চরম শত্রুতা আমরা রাজপথে দেখি। রাজপথে এটা অমুকের চামড়া, এটা ওটা, স্লোগান, মিছিল, মনে হয় যে সাপে নেউলে সম্পর্ক। আবার সেই মানে সরকার পক্ষ বিরোধী পক্ষ রাতের বেলা এক টেবিলে আড্ডা মারেন, সেই আড্ডায় অনেক কিছু থাকে, খাওয়ার জিনিস অনেক কিছু থাকে, সেগুলো না হয় নাই বললাম। এই ব্যাপারগুলো খুবই পুরনো সংস্কৃতি, পুরনো আলোচনা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে। কিন্তু সেই আলোচনাটাকে আবারও সামনে এনেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চাওয়া এনসিপির সাবেক নেত্রী, যিনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে, সেই তাসনিম জারা, ডাক্তার তাসনিম জারা, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি তাসনিম জারাই অনেক বেশি জনপ্রিয়। তাসনিম জারা যে ভয়ঙ্কর বাস্তবতাটা, রাজনীতির যে ভয়ঙ্কর বাস্তবতাটা তুলে ধরেছেন, সেটা যদি বর্তমান নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চাওয়া রাজনীতিবিদদের মধ্যেও বিরাজ করে, তাহলে এর চাইতে আর বড় কষ্টের ব্যাপার থাকতে পারে না। এবং এটা রাজনীতির নামে এক ধরনের বাটপারিও বলতে পারি আমরা। জনগণের সঙ্গে একেবারে সরাসরি ধোঁকা দেওয়ার এর চাইতে নিকৃষ্ট কোনো পথ থাকতে পারে না। কি বলছেন তাসনিম জারা, এবং এই বক্তব্যটা তারই সাবেক দলের বিরুদ্ধে সরাসরি চলে গেল, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তাসনিম জারার একটা বক্তব্য। সম্প্রতি তিনি ফেসবুকে যে লেখাটা লিখেছেন, তার মানে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ভাবি, তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটা মূলত ওই হবিগঞ্জে এনসিপির ওপরে যে ছাত্র দলের হামলা, নাসিরউদ্দিন পাটোয়ারির মানে শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের প্রেক্ষিতে যে হামলা, এবং সেই হামলায় ছাত্রশক্তির এক নেতার চোখ হারানো প্রসঙ্গকেই সামনে এনেছেন। তিনি যেটা বলছেন, দেশ রূপান্তরের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা। তাসনিম জারা, রাতে ওনারা পাশাপাশি বসেন, তার মানে হচ্ছে রাতের বেলা দিনে বিরোধী রাজনীতি করেন, কিন্তু রাতের বেলা ঠিকই এক টেবিলে বসেন, আড্ডা দেন, কিংবা কোনো একটা বাড়িতে গিয়ে দিনের বেলায় দোসর বলে চিল্লাচিল্লি করেন, দোসরকে অ্যারেস্ট করতে হবে, দোসরকে নিষিদ্ধ করতে হবে। আবার রাতের বেলা তার বাড়িতে গিয়ে ভুরি ভোজ করেন, রাতে আড্ডা মারেন তার বাড়িতে, ঘুমিয়ে রাতও কাটান। এরকম দৃশ্য তো আমরা গণমাধ্যমে দেখেছি। এই তো সম্প্রতি চট্টগ্রামে এই ঘটনা ঘটেছে, এবং এনসিপি নেতারাই ঘটিয়েছেন। কি বলছেন তাসনিম জারা? মূলত রাজনৈতিক নেতাদের মধ্যে মঞ্চে যে সৌহার্দ্য ও পারস্পরিক বোঝাপড়া দেখা যায়, তা মাঠ পর্যায়ে দেখা যায় না বলে মনে করেন মানে জাতীয় নাগরিক পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তাসনিম জারা তার মতে, নেতারা রাতে ক্ষমতার টেবিলে পাশাপাশি বসেন, ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন, অথচ রাজনৈতিক মাঠের সংঘাতে কর্মীরা চোখ হারায়। তিনি ফেসবুক অ্যাকাউন্টে গতকালকে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। গতকালকে 5 আগস্ট খুবই মানে নানা দিক থেকে আলোচনার টেবিলে ছিল এই দিনটা। সেই দিনেই তিনি এই স্ট্যাটাসটা দিয়েছেন। সেখানে লিখেছেন, আজ দুটো দৃশ্য দেখলাম। প্রথম দৃশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ইউনূসকে সম্মান দেখিয়ে মঞ্চে নিয়ে নিজের পাশে বসালেন। দ্বিতীয় দৃশ্যে একই অনুষ্ঠানে হট্টগোল বেঁধে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাইকে নাম ধরে ডাকলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে। আক্তার হোসেন মঞ্চে উঠে হট্টগোল থামানোর চেষ্টা করলেন। এরপর হবিগঞ্জে সংঘর্ষে এক চোখের দৃষ্টি হারানো জাতীয় নাগরিক পার্টির মানে কর্মী আলিফ চৌধুরীর প্রসঙ্গ তুলে তাসনিম জারা লিখেছেন, এদিকে হবিগঞ্জের আলিফ এখন এক চোখে দেখে।
কয়েকদিন আগে রাজনৈতিক হানাহানির মধ্যে পড়ে মাত্র 18 বছর বয়সী ছেলেটার বাম চোখের দৃষ্টিশক্তি চলে গেছে, ওই চোখে সে আর দেখবে না। এনসিপির এই মানে কর্মী ও দলটির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির সংগঠক আলিফ চৌধুরী হবিগঞ্জে যে মানে বিএনপি ছাত্রদল এবং এনসিপির যে সংঘর্ষ, সেই সংঘর্ষে চোখে আঘাত লেগে চোখ হারিয়েছেন। সেই ঘটনাটা আমরা দেখেছি। 28 জুলাই এই ঘটনাটা ঘটেছে। তারপরে তাকে ঢাকাতে চিকিৎসা দেয়া হচ্ছে। তাসনিম জারা মূলত কি বোঝাতে চাইলেন? আমাদের পুরনো রাজনীতির যে পচা ইতিহাস, পচা কালচার, স্বার্থ উদ্ধার করার যে কালচার, সেই কালচার তিনি বোঝালেন। সেই কালচার বুঝতে আপনাকে বড় কোনো বিশেষজ্ঞ হতে হয় না। সেই কালচার বুঝতে খুব সহজেই আমরা দেখতে পাই যে মানে আওয়ামী লীগের ডাকসাইটে নেতা যিনি 15.5 বছরের টানা শাসনে নিজেকে অপ্রতিরোধ্য হিসেবে তৈরি করে ফেলেছিলেন, সেই সালমান এফ রহমানের ব্যবসায়িক সঙ্গী কারা, এটা যদি আপনি খুঁজতে চান তাহলে আপনি বিএনপির অনেক ডাকসাইটে নেতার নাম খুঁজে পাবেন। তারা একসাথে ব্যবসা করেন এবং মানে সালমান এফ রহমান একটা চ্যানেলের মালিক এবং বিএনপির তার সঙ্গে একসঙ্গে মিলেমিশে ব্যবসা করেন এরকম একজন বিএনপির বর্তমানে বিএনপির সঙ্গে মানে ঘনিষ্ঠ নয়, কিন্তু বিএনপির খুবই গুরুত্বপূর্ণ এবং পরিচিত ফেস, তিনিও একটা টেলিভিশনের মালিক। তাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক অসাধারণ। ব্যবসাটা বাদ দেন, এখানে না স্বার্থের ব্যাপার রয়েছে। নীতি কোথায়? আমরা রাজপথে বলি যে বাংলাদেশের সব থেকে নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, এই কথা রাজপথে বলি কিংবা মানে সমাবেশে বলি, এই কথা বলি না। আবার আমি আমার ঘরের মানে অন্দর মহলে আমার মেয়ের জামাই কিংবা আমার ছেলের বউ করে আনি, ওই যাদেরকে বলছি সেই তাদেরই শীর্ষ এবং সর্বোচ্চ শীর্ষ এবং সর্বোচ্চ শেকড়ের জায়গার একজনের মেয়ে কিংবা ছেলেকে বেছে নিই আত্মীয়তা করার জন্য। এই ব্যাপারগুলো আমাদেরকে মানে নানাভাবে মানে আলোড়িত করে মাঝে মাঝে। আমরা কি দেখি যে মানে একজন নেতা, বিএনপি জোটে রয়েছে একজন নেতা, আমি কোনো নামটাই উচ্চারণ করতে চাই না, খুবই তরুণ নেতা, ব্যারিস্টার মানুষ, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে এত বেশি সোচ্চার এবং গত ইলেকশনেও তিনি সোচ্চার হলেন, তার স্ত্রী পর্যন্ত রাস্তায় নামলেন, আওয়ামী লীগ সম্পর্কে খুবই কঠিন কথা বলতো তিনিই বলেন। তিনি কার জামাই? সেই প্রশ্নটা বারবার আসে এবং তিনি যে স্ত্রীকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলিয়েছেন সেই স্ত্রী কার মেয়ে? যদি শেকড় খুঁজতে যাই তাহলে যাদের বিরুদ্ধে বলেন সেই আওয়ামী লীগের সেই শেখ পরিবারের তো তিনি জামাই। এই ব্যাপারগুলো আমরা দেখি। তার মানে হচ্ছে যে আমরা সাধারণ জনগণ নেতাদের জন্য রাস্তায় প্রাণ দিই, চোখ হারিয়ে ফেলি, আর নেতারা কখনো কখনো পারিবারিক আত্মীয় করে দুই শত্রুপক্ষ এক জায়গায়, কখনো কখনো আড্ডার টেবিলে বসে মত্ত হয়, সীমাহীন আড্ডায় যেন মনে হয় যে তারা যুগান্তরের কত প্রিয় বন্ধু। দর্শক, এই পুরনো কালচার, এটা থেকে বেরিয়ে আসতে এতটুকু পেরেছে এনসিপি। তাহলে যদি তাসনিম জারার অভিযোগটা সত্য হয়, এটাই কি তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এটাই কি আমাদেরকে জনগণকে ভোলা ভালা পেয়ে নতুন বোতলে পুরাতন মদ দেওয়ার প্রক্রিয়া? শুধুমাত্র বোতলটা চেঞ্জ হয়েছে, মদটা আগের মতো ওই পুরাতন মদই ঢেলে আমাদেরকে বোকা বানানো হচ্ছে কি? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।